ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 3 দিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি ও জামাতের দাবি সমন্বয় করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে বিএনপি ও জামাতের দ্বন্দ্বের নিরসন অনেকটা হয়েছে বলে ভাবা হলেও এবার হ্যাঁ না ভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশেও বেশ কিছু অস্পষ্টতার অভিযোগ উঠেছে। এরপরও আসন্ন গণভোটে হ্যাঁ বলার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি, জামায়াত সহ ইসলামী 8 দল। অন্যদিকে বিএনপি হ্যাঁ নাকি না ভোটের দিকে তা এখনো পর্যন্ত স্পষ্ট না করলেও দলটির নেতারা কৌশলী হয়ে বলছে তারা সই করা জুলাই সনদের মধ্যেই থাকবে, এর বাইরে তারা যাবে না। তবে তারা নানা রকম বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখতে পাওয়ায় অনেকটাই খুশি। কিন্তু আসন্ন সেই নির্বাচনে নিরপেক্ষতা কতটা বজায় থাকবে তা নিয়ে সন্দিহান অনেকেই। যে কারণে আজ নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে অংশ নিয়ে 6টি দলের নেতারা অতীতের মতো আসন্ন নির্বাচন যেন হাস্যকর না হয় সেই দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিরপেক্ষ শক্ত ভূমিকা নেওয়ার তাগিদ দিয়ে তারা আইসিকে সতর্ক করেছেন কোনোভাবে অনিয়ম অদৃশ্য শক্তির কাছে নতজানু না হতে। 2014, 18, 24 সালের নির্বাচন নিয়ে ইসি যে বদনাম অর্জন করেছিল, এবার সেখান থেকে বেরিয়ে বর্তমান নির্বাচন কমিশন কি পারবে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে? নির্বাচন কমিশন গঠনের শুরু থেকে রাজনৈতিক দলগুলোর যতটা আস্থা ছিল তা কি এখনো বজায় আছে নাকি ভাটা পড়েছে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটি ইলতাজ রহমান এবং আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, এই যে আসলে নানানভাবে ইসিকে প্রশ্নবিদ্ধ করা হয়, সেটি আসলে দীর্ঘদিন ধরে আমি যদি বলি বাংলাদেশের এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে। সেটিও হয়তো খুব একটা ভুল হবে না। যেই দল যখন আসলে নির্বাচনে জয়ী হতে না পারছে তারাই তখন ইসির দিকে আঙুল তুলছে। এবারে নির্বাচনটা একটা ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে এবং আজ থেকে ইসির সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আসলে অনেকগুলো ইঙ্গিত আমরা পাচ্ছি সামনে নির্বাচনে যাতে কোনো ধরনের অনিয়ম কিংবা কোনো অদৃশ্য শক্তি যাতে আসলে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কি মনে করছেন এখনকার ইসি কি আসলে এই ধরনের বিষয়গুলো বা অনিয়ম বা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথেষ্ট সক্ষম কিনা? ধন্যবাদ। ইসির সঙ্গে আমরা বৈঠক করেছি গত বৃহস্পতিবার। আমরা সেখানেও তাকে বলেছি, আর তার আগে একটু আপনার এই কথাটার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে ইসিকে দোষারোপ করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তা না। ইসি যে তার দায়িত্ব পালন করতে পারছে না এটাই একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। কারণ 2014 সালের নির্বাচনকে তৎকালীন ইলেকশন কমিশনার বলেছিলেন যে সুষ্ঠু হয়েছে। 2018 সালের নির্বাচনকেও তারা বলেছেন খুবই সুন্দর ইলেকশন হয়েছে, এবং 2024 সালের নির্বাচনকে তারা বলেছেন যে দারুণ নির্বাচন হয়েছে। তাহলে এই ধরনের মন্তব্য করেছিলেন যে বারবার যে ইলেকশন কমিশনাররা, তারা কি জনগণের আস্থাটা অর্জন করতে পারেন? ফলে দোষারোপ করা শুধু জনগণের দিক থেকে নয়, তারা যে দায় এড়ানোর ইলেকশন করেছেন অথবা দায় চাপানোর ইলেকশন করেছেন অথবা দায় অস্বীকার করার ইলেকশন করেছেন, সেটাও আমাদের একটু দেখতে হবে। ইলেকশন কমিশন একা কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। এটা আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে নির্বাচনের অনেকগুলো ফ্যাক্টরস আছে, অনেকগুলো স্টেক হোল্ডার আছে। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচনকালীন সরকার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে ভোটার যেমন খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি যে জিনিসটা আছে ভোটের পরিবেশটা যেমন গুরুত্বপূর্ণ, ভোট দানের দিনটা সেরকম খুবই তাৎপর্যপূর্ণ, এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট গণনা করা এবং সেটাকে সেই গণনার ফলাফলটা দেওয়া। আমরা 86-এর নির্বাচনে দেখেছিলাম যে কিভাবে মিডিয়া কারচুপি হয়েছিল। আমরা দেখেছিলাম যে নির্বাচন যা হলো আর ফলাফল যা ঘোষিত হলো দুটোর মধ্যে কোনো মিল ছিল না। এই কারণে নানা ধরনের ইলেকশনের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, 12টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আমরা 3টা নির্বাচনকে বলেছিলাম যে সেগুলো আপাত অর্থে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর একটা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছিল, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন ছিল, সেটা 2008-এর নির্বাচন। তো আমরা এই 4টা নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠেছিল। সেই প্রত্যেকটা নির্বাচনে তো একটা নির্বাচন কমিশন ছিলেন, নির্বাচন কমিশনার ছিল, তাহলে তারা সেই ভূমিকাটা পালন করতে পারেনি কেন? যে কারণেই প্রশ্নটা উঠেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলে নির্বাচন কমিশন অনেকটা সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, এবং নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু করাটা অনেকটা সহজ হয়ে যায়। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলি,
প্লেয়িং ফিল্ডটা লেভেল করা খুব কঠিন। যেখানে 20 কোটি টাকা নিয়ে কেউ নির্বাচনে দাঁড়াবেন আর কেউ 2 লাখ টাকা খরচ করে নির্বাচন করতে চাইবেন, সেখানে ফিল্ডটাকে লেভেল করা খুবই কঠিন। কিন্তু একটা জিনিস তো করা খুব দরকার, যে আম্পায়ার তিনি নিরপেক্ষ থাকবেন, আম্পায়ার নিজে পক্ষপাতিত্ব করবেন না। সেখানে রিটার্নিং অফিসার যারা হবেন তারা অন্তত রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে পুলিশ এবং প্রশাসন তারা সেখানে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সমস্ত কিছুকে দেখভাল করবেন নির্বাচন কমিশন, এবং তার উপর সংবিধানসম্মত একটা দায়িত্ব দেয়া আছে। তিনি একটা সাংবিধানিক পদকে সাংবিধানিক দায়িত্বটাকে গ্রহণ করে তিনি সংবিধানকে সমুন্নত রাখবেন শুধু না, তিনি নিজের মর্যাদাটাকেও সমুন্নত রাখবেন। আমরা দেখেছিলাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। উপনির্বাচন যখন গাইবান্ধায় হলো তখন ওখানে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করার একটা ব্যবস্থা ছিল। ইলেকশন কমিশন অফিসে সবাই দেখছেন যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হচ্ছে। ডিসি সাহেবকে টেলিফোন করেছেন তিনি, ডিসি স্যার খুব ভালো নির্বাচন হচ্ছে। এসপিকে বলেছেন তিনি, এসপি বলছেন খুব ভালো নির্বাচন হচ্ছে। অথচ নির্বাচন কমিশন সবাই বসে দেখছেন যে নির্বাচনটা বিশৃঙ্খল হচ্ছে। তাহলে এই যে ডিসি এবং এসপি তারা এই কাজটা করলেন কেন? কারণ তারাও তাকিয়ে থাকেন নির্বাচনের পরে কে ক্ষমতায় আসবে, তার অধীনে তো তাকে চাকরি করতে হবে। এই যে উদাহরণটি আপনি দিয়েছেন, এটিও তো আজ এই জায়গাটিতেই আমি আসতে চাই। এই যে বারবার আসলে আমরা বলছি সব দোষারোপ আসলে সবসময় শুধু হয়তো নির্বাচন কমিশনের উপরেই চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ঠিক যেই দিনটিতে যে কথাটি রাজিকুজ্জামান রতন বলছেন, যে দিনটিতে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই দিন তো আসলে মূল দায়িত্বটা চলে যায় পুলিশ প্রশাসন, ডিসিএসপি তাদের হাতে, এবং তাদের যে এই মুহূর্তে যে নিয়োগ নিয়ে কিংবা বদলি নিয়ে এক ধরনের বিরাট সমালোচনা চলছে, বা অনেকেই বলার চেষ্টা করছেন ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ডিসিএসপি নিয়োগ পেয়েছিলেন তারা অনেকেই এখনও টিকে আছেন এবং হয়তো শুধুই তাদের বদলি করা হচ্ছে। সেক্ষেত্রে আবারও আসলে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার একটা বড় সুযোগ তৈরি হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মিল্লাত ভাই এবং রতন ভাই। দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে সালামের শুভেচ্ছা। তো নিয়ে আপনাকে একটা কথা বলি, এই কারেন্ট চিফ ইলেকশন কমিশনার 10 নভেম্বর বলেছেন যে বুথ সেন্টার যতগুলো আছে 42,000 উপরে, তার মধ্যে 66% বুথ সেন্টার ঝুঁকিপূর্ণ। ওনার বক্তব্য অন রেকর্ড, উনি নিজে বলেছেন। তাহলে থাকলেও কত 37, সেই 37 বুথ সেন্টার উনি মনে করছে বুথ মানুষ ভালো করে দিতে পারবে। ইসির মুখ থেকে চিফ ইলেকশন কমিশনারে যদি এটা বলে, যারা ক্যান্ডিডেট, যারা ভোটার, রাজনৈতিক দল, তারা কি মনে করবে? ইলেকশন যখন শুরু হয়ে যায় তখন ইলেকশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে যারা থাকে, ক্যান্ডিডেটরা থাকে, তাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্বে থাকে পুলিশ, ভোটারদের সিকিউরিটি দেওয়ার দায়িত্বে থাকে পুলিশ। এটাকে জাজিং করার রিটার্নিং অফিসারের কাছে থাকে। সেই রিটার্নিং অফিসার কতটুকু নিরপেক্ষ থাকবে এবং পুলিশ সক্ষম কিনা এই 42,000-এর উপরে এই বুথ সেন্টারগুলো আগামী ফেব্রুয়ারিতে ভোট করার জন্য। বর্তমান যে পুলিশ অবস্থায় আছে, বর্তমানে দেশে যে নাজুক পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা আছে, এটাকে ঠিক করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে এই পুলিশ দিয়ে আগামী সংসদ নির্বাচন এই ইলেকশন কমিশনের পক্ষে করা কতটুকু সম্ভব হবে আমার মনে সন্দেহান। কারণ একটা ইলেকশন করতে গেলে, আমি রতন ভাইয়ের কথার সূত্র ধরি, শুধু ইলেকশন কমিশন পারবে না। এখানে ইলেকশন কমিশন, সরকার, ভোটার, আপনার ক্যান্ডিডেট, রাজনৈতিক দল সবাই মিলেই কিন্তু একটা নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে করতে হয়। সে জায়গায় কিন্তু সবচেয়ে টপ হেডে থাকে ইসি, তাদের হাতে ক্ষমতা চলে যায়। পুলিশের পরিবর্তন হচ্ছে, আবার চেঞ্জিং হচ্ছে। আপনি নিজেই যেটা শুরুতে গল্প করছিলেন, এরকম অনেকগুলো হবে। যদিও যতক্ষণ না পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার হবে, এর আগে ইসি কিন্তু কোনো চেঞ্জিং পুলিশ পদায়ন করতে পারবে না। এটা ডিক্লেয়ার হওয়ার পরে তাদের হাতে যখন যাবে তারা করতে পারবে। কিন্তু হ্যান্স এই টক শোতে বলেছি আমরা 14 বছর পুলিশের কোনো এসপিকে যদি ইলেকশন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় যে ওকে বদলি করতে হবে, ওই ওসিকে, ওটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করা লাগবে, ডাইরেক্ট ইসি পারছে না। তখন হয় কি, অনেক সময় ইলেকশন ওভার হয়ে যায়, এই ওসিকে চেঞ্জ করা হয় না। কোনো অফিসারের উপরে ইলেকশন কমিশন মনে করছে একটা দলের পক্ষপাতিত্ব করছে, একে সরাইতে হবে, ওরা কিছু চিঠি দিতে হচ্ছে, তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সেটা ইমপ্লিমেন্ট হইতে হয়। আমরা বারবার বলেছিলাম যে এটা ডাইরেক্ট ইসি করে, তারা যদি মনে করে যে এখন আসলে যে অবস্থার মধ্যে আমরা আছি, সেই অবস্থাতে আসলে সবকিছু সম্ভব বলে কি আপনারা মনে করেন? কেন হবে না? 15 মাস চলে গেল, আপনারা এগুলো করতে পারবেন না কেন? গেজেটের মাধ্যমে করতে পারতেন। যা চেঞ্জিং করেছেন অনেকগুলো করেন নাই, এটার মধ্যে এটা ঢুকানো উচিত ছিল। আপনার ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের পর থেকে পুলিশ কমিশনার, পুলিশের আইজি, র্যাবের ডিজি সব ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লেফটেন্যান্ট জাহাঙ্গীরের কাছে চিঠি দিতে হবে না যে এই এসপিকে, ওসিকে চেঞ্জ করতে হবে।
এটা কিন্তু ফেস করবে যারা নির্বাচন করবে, যারা কিন্তু ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ঝামেলা হবে। রাজিকুজ্জামান রতন দিচ্ছিলেন যে ডিসিএসপি কিংবা আসলে সেই সময়টাতে প্রশাসনে যারা থাকেন তারা আসলে অপেক্ষা করেন পরবর্তী নির্বাচিত সরকার কারা হবে তাদের হয়ে তারা কাজ করবেন। আপনার 1 মিনিটে বলে আমাদের দেশের ইলেকশন কমিশনে বা পুলিশ প্রশাসনে যারা থাকে এরা সবসময় প্রণোদিত হয় যে রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসবে বা যারা আসার সম্ভাবনা আছে তাদের পক্ষে কাজ করে। ওই দল চাচ্ছে না করার জন্য বা বলছে না, মিল্লাত ভাই ক্যান্ডিডেট উনি বলছেন না, বলার প্রয়োজন নাই, কিন্তু ওই এলাকার ওসি কিন্তু সে তার রিডিং থেকে বলতে পারবে যে বোধবোধহয় মিল্লাত ভাই এমপি হিসেবে আসতেছে, আমি ওনার একটু খুব ভালো চোখে উনি যেন আমাকে দেখে আমি সেই কাজটা করি। এই ইলেকশন কমিশন একই জিনিস করে, যেটা রতন ভাই বলল। সবাই দেখতেছে মিডিয়াতে, টেলিভিশনে যে এই ইলেকশনটা রিগিং হচ্ছে, কারচুপি হচ্ছে, ওইখানে রিটার্নিং অফিসার ডিসি বলছে স্যার ইলেকশন খুব ভালো হচ্ছে। আমরা যে রিটার্নিং অফিসার ডিসিকে চেঞ্জ করে আমি রতন ভাই 14-15 বছর বলেছি যে এটা ইলেকশন কমিশনের লোককে দেওয়ার জন্য, তারা বলতেছে লোক বল নাই, এই ইলেকশন কমিশনে সেই লোক বল নিল না, এখনও পর্যন্ত ডিসিকে হাতেই আছে। সেই ডিসি যখন আমার পক্ষের দলের থাকবে, এই ডিসি তো আমার পক্ষেই কাজ করবে। জি, এই জায়গাটিতে যদি আমি আপনার কাছে আসি এমসিদুজ্জামান মিল্লাত, এই মুহূর্তে তো রাজনীতির মাঠে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল সবাই বিএনপিকেই মনে করছে এবং নির্বাচনের জন্য বিএনপিও আসলে যথেষ্ট অপেক্ষা করছে পুরো দেশের মতো। এনসিপি বা জামাত আসলে এই এখন যারা ইসিতে আছেন তাদেরকে নিয়ে তাদের অনেক ধরনের অভিযোগ আছে। বিএনপির মুখে সেরকম কোনো অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে না, আবার এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এই অভিযোগও করেছেন যে ইতিমধ্যে এই ইলেকশন কমিশনের বেশিরভাগ লোক হয়তো বিএনপির নিয়োগ দেওয়া লোকজন, এবং এই ধরনের অভিযোগ কিন্তু প্রায় আমরা শুনে থাকি। সে কারণেই আসলে ইসির বিপক্ষে কোনো কথা বিএনপি তরফ থেকে আসছে না। না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক দুই ভাইকে, এবং যারা শ্রোতা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ। এখন তো ইলেকশনের সময়, আমরা সকলে মিলে ইলেকশন নিয়ে ব্যস্ত। জামাত অভিযোগ করবে বিকজ জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, এনসিপি ইলেকশন করছে, তারাও একটা প্রতিদ্বন্দ্বী, কাজেই তারা তো একটা সবসময়ই একটা বৃহৎ দলকে যারা সম্ভাবনা দিচ্ছে যে ক্ষমতায় আসার সম্ভাবনা বা সরকার গঠন করার সম্ভাবনা আছে, তাদের বিরুদ্ধেই তারা বলবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা চাই এমন একটা রাজনৈতিক সমাধান যে যেখানে ভোটের মাধ্যমে যে যাকে ভোট দিক, আমরা সহনশীল অবস্থায় আছে, কারণ আমরা পরিবর্তনটা চাই সত্যিকার অর্থে। এই জন্য দেখেন আমাদের যে ঐক্যমত্য কমিশনে অনেক কিছু হয়ে গেল, সনদে যেটা সই হলো সেই সইয়ের কিন্তু বাস্তবায়নও ঠিকমতো হলো না, সেটা নিয়েও কিন্তু আমরা এই রাস্তায় আন্দোলন করছি না বা আমরা এরকম প্রেশার দিচ্ছি না, আমরা বলছি যে কথাটা ঠিক হচ্ছে না। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, গণভোট এবং জাতীয় সংসদ ভোট একসঙ্গে হবে, ঠিক আছে, একসঙ্গে হবে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই, কারণ টাকা সাশ্রয় হলো, একই কথা। আসলে আগে করলেও রেটিফাই করতে হবে, পরে করলেও রেটিফাই করতে হবে, সংসদেই করতে হবে। এই জিনিসটা বুঝেও অনেকে বোঝার চেষ্টা করে না আর কি। কিন্তু আমরা এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে অ্যাটলিস্ট কিছু সাশ্রয় হলো, এবং এই ইলেকশন নিয়ে অন্তপক্ষে যে ষড়যন্ত্র চলছে বর্তমানে, যে অদৃশ্য শক্তি, তারপরে আপনার দেশকে অস্থিতিশীল করার জন্য যে এখন যা হচ্ছে, এগুলির থেকে অন্তপক্ষে আমরা সহনশীল অবস্থায় থেকে এটাকে মোকাবেলা করতে চাই। মানুষ চায় 17 বছর ভোট দিতে পারেনি, 18 বছর ভোট দিতে পারেনি, একটা ভোটের মাধ্যমে একটা জনগণের একটা সরকার গঠন করতে চায়। সেই জনগণের সরকার গঠনের জন্য কিন্তু আমরা নিজেরাও নির্বাচনী এলাকায়, আমি তো একজন প্রার্থী, আমরা নির্বাচন বলছি আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, এইভাবে কিন্তু আমরা প্রচারণায় বলছি আর কি, আমাদের বক্তব্যে বলছি যে আপনার যদি ভালো ইচ্ছা হয় যে ঠিক আছে ধানের শেষে ভোট দিবেন, যদি মনে হয় দাঁড়িপাল্লা আপনার জন্য ভালো দিবেন, না এনসিপির শাপলাকলিতে দিবেন, কিন্তু ভোটটা যাতে সুষ্ঠু হয়, এবং সুষ্ঠু হওয়ার জন্য আমাদের নেতা কর্মীদের পর্যন্ত আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি যে শৃঙ্খলবদ্ধভাবে একদম যে ভোটের যে লাইন দাঁড়িয়ে। কিন্তু এই নির্বাচন কমিশনের উপর আসলে বিএনপির আস্থা সম্পূর্ণরূপে আছে কি? এখন দেখেন বিএনপির, আমরা একটা কথাই বললাম যে আমরা সহনশীল অবস্থায় আছি আর কি, আমরা রাজনৈতিক স্ট্যান্ড, যদি আমরা এখন একটা বৃহৎ দল ওদের এই দলগুলির সঙ্গে যে যদি আমরাও যমুনার সামনে গিয়ে বসি বা ইসির সামনে গিয়ে বসি, ইসি যে ধরেন নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্যে এটা কোনোদিনও হয় নাই যে নতুন প্রতীক সংযোজন করে বরাদ্দ দেওয়া, তাই না? সংযোজন করে বরাদ্দ দিয়েছে,
তারপরেও আমরা কিছু বলি নেই, কারণ আমরা চাই যে আসল উদ্দেশ্যটা হলো মানুষের ভোটাধিকারটা যাতে প্রয়োগ করতে পারে এবং একটি জনগণের সরকার যাতে গঠিত হয়। এই 17 বছর 18 বছর এমন অবস্থায় আমরা থাকলাম পতিত সরকারের আমলে, এটার থেকে একটা মাত্র উপায় গণতান্ত্রিক পন্থায় আসা। গণতান্ত্রিক পন্থায় আসতে হলে আপনি একটা নির্বাচন করতে হবে। নিশ্চয়ই আজকে আসলে এর সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে তারা বলেছেন যে কোনোভাবে নতজানু হবেন না এবং নিরপেক্ষ শক্ত ভূমিকা নিন। এই প্রশ্নটা আমি একটু রেখে বিরতিতে যেতে চাই। এই মুহূর্তে আসলে যেহেতু কোনো রাজনৈতিক দল নেই বা সরকার আসলে কোনো রাজনৈতিক দল নেই, তাহলে আসলে ইসি কার সামনে নতজানু হওয়ার শঙ্কা তারা করছেন? বিরতি থেকে ফিরে আমি উত্তর নিব। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, আজকে আসলে ইসির সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে সেই রাজনৈতিক দলগুলো ইসিকে বলেছেন নতজানু হবেন না, নিরপেক্ষ শক্ত ভূমিকা নিন। কি মনে করছেন এই মুহূর্তে আসলে যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে এই ইসি কাদের সামনে নতজানু হওয়ার শঙ্কা তারা প্রকাশ করলেন? আমরা যখন ইসির সঙ্গে কথা বলেছিলাম, আমরা বাসদ, কমিউনিস্ট পার্টি সহ আমরা বসেছিলাম গত পরশু। তখন আমরা কয়েকটা জিনিস বলেছিলাম যে আরপিও যেটা আপনারা সংশোধন করলেন সেখানে আপনারা আবার ঠিক সেই কথাটাই নিয়ে এলেন যে এ দেশটা ওয়ান স্টেট টু নেশন হয়ে যাবে, যে বিপুল সংখ্যক জনগণ থাকবে, তারা শুধু ভোট দেবে, তাদের নির্বাচনে দাঁড়াবার কোনো অধিকার থাকবে না। আর মুষ্টিমেয় কিছু মানুষ যাদের টাকা আছে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে। তাহলে কি আবার ভবিষ্যতে আমরা ওই কোটিপতিদের পার্লামেন্টই দেখব? তারা বললেন কেমন করে? দেখুন, নির্বাচনে ব্যয়সীমা যা করেছেন, নির্বাচনে জামানত যা করেছেন, সিডি কেনা, সিডি প্রিন্ট করা, এগুলো করতে গিয়ে একজন মানুষের কত টাকা খরচ হতে পারে? জিজ্ঞেস করেছিলাম আমরা। আচ্ছা ভাবুন তো, এক এলাকার একজন খুব বিশিষ্ট মানুষ, সবার শ্রদ্ধেয়, তিনি একটা কলেজের প্রিন্সিপাল, তিনি যদি ইলেকশন করতে চান, তার পক্ষে কি 5 কোটি 10 কোটি টাকা খরচ করা সম্ভব? যদি তার পক্ষে 5 কোটি টাকা খরচ করা সম্ভব হয়, তখন তিনি আর সৎ প্রিন্সিপাল থাকতে পারবেন না। আর তিনি যদি সৎ প্রিন্সিপাল হিসেবে তার আজীবনের সঞ্চয়কে জনগণের সহযোগিতা নিয়ে করতে চান, তাহলে তাকে মানুষের কাছে যেতে হবে। তখন কেউ যাবে টাকার বস্তা নিয়ে আর কেউ যাবে নীতির কথা নিয়ে। তখন ওই টাকার কাছে অনেক সময় নীতি পরাস্ত হয়ে যায়। যে কারণে আমরা অনেক সময় বলি যে মানি, মাসেল অ্যান্ড ম্যানিপুলেশন, এই তিনটা দিয়ে যে ইলেকশনটা হয়, এর ক্ষেত্রে আপনারা অন্তত একটা কাজ করতে পারবেন, সেটা হলো যে যেহেতু এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ম্যানিপুলেট করবেন না, কিন্তু মানি এবং মাসেলকে কীভাবে আপনারা ট্যাকেল করবেন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী হবে, সে ব্যাপারে আমরা আমাদের প্রপোজালটা দিয়েছিলাম। আমরা এটুকু বলেছিলাম যে আপনারা যে বলেছেন 8 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত যে এই করিতে পারিবেন না, এই করিতে পারিবেন না, যদি তারা এগুলো করে সেগুলোকে ট্যাকেল করার কোনো ইচ্ছা বা সক্ষমতা কি আপনাদের নির্বাচন কমিশনের আছে? যদি বলা হয় যে আপনারা নির্বাচনে এই কাজ করিতে পারিবেন না, যদি করে ফেলে তখন কি করবেন? তাহলে আপনাদেরকে তো সেই ক্যাম্পেইনটাও করতে হবে। একটা আমাদের তারা বললেন যে আমাদের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা শ্রেষ্ঠ নির্বাচন চাইনি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। শ্রেষ্ঠ হবে না নিকৃষ্ট হবে সেটা বিচার করবে জনগণ। আপনার দায়িত্ব হচ্ছে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন, এবং সুষ্ঠু নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশনকে অন্তত এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। যেই আমাদের সামনে থাকুক সেটা আমাদের বড় কথা নয়, আমাদের বড় কথা হচ্ছে যে আমরা আইনের সামনে আছি কিনা। আমরা এই জন্য বলছি যে আপনি যদি কোথাও আপনি নিচু হনই বা নত হন, সেটা হলো আইনের কাছে, অন্য কারো কাছে নয়। হ্যাঁ, ইউ মাস্ট সাবমিট টু দ্য রিজন। একটা যুক্তির কাছে আপনি শুধুমাত্র সাবমিট করবেন, আর কোনো কিছুর কাছে নয়। তো এগুলো আমরা বলেছিলাম। আমরা সেই শক্তিশালী অবস্থানে এখনকার ইসি আছে। ইসি তখন আমাদেরকে বললেন যে আমরা চেষ্টা করব, আপনাদের কথাগুলো আমাদের বিবেচনায় থাকবে। রাজনৈতিক দল হিসেবে আপনারা কি মনে করছেন সেই অবস্থানে? আমরা মনে করছি যে আমরা তাদেরকে এই একদিকে সহায়তা করব, আরেকদিকে প্রত্যাশা করব। সহায়তা করব যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় সেই কারণে, আর প্রত্যাশা করব যে তারা যেন তাদের অর্পিত দায়িত্ব এবং তাদের কমিটমেন্ট সেটা ফুলফিল করেন। যদি অর্পিত দায়িত্ব এবং কমিটমেন্ট ফুলফিল না করেন, তাহলে অতীতের মতোই তাদেরকে আবার কিন্তু এই প্রশ্নের মধ্যেই পড়তে হবে। যেমন 2018 সালে স্লোগান উঠেছিল, ভোট দিয়েছে প্রশাসন, সুষ্ঠু হলো নির্বাচন, মানে প্রশাসনের ভোটে নির্বাচন সুষ্ঠু, ওই রকম নির্বাচন যেন আমাদের এখানে আর না। এবার তো আসলে ভোটের দিনই গণভোট হতে যাচ্ছে, এবং সেই গণভোট নিয়েও তো আসলে অনেক আলোচনা সমালোচনা আছে। রহিদুজ্জামান মিল্লাত, মানুষ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য, এবং গণভোটের বিষয়টি আসলে সাধারণ জনগণ বা তৃণমূল পর্যায় পর্যন্ত তারা কতখানি বুঝতে পারছেন, কিংবা যে 4টি প্রশ্নের কথা আসলে প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আমরা জানতে পেরেছি, সেটিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক একটি প্যাকেজ হিসেবে দেখার চেষ্টা করছেন, এবং সেই প্যাকেজ অনুযায়ী আসলে হ্যাঁ কিংবা না ভোট কতখানি কার্যকর কিংবা অকার্যকর হতে যাচ্ছে বলে বিএনপি বা আপনি মনে করছেন? আমি মনে করি যে
গণভোটটার আসলে দরকারই ছিল না আর কি, মানে কিন্তু ঠিক আছে, ঐক্যমত হয়েছে, গণভোট সবাই চেয়েছে যে একটা এই গণভোটটা কিন্তু পার্লামেন্টে রেটিফাই করতে হবে। তবুও ভালো, মানে মন্দের ভালো যে 4টি স্তরে ভাগ করে দিয়েছে, যে অন্তপক্ষে তারা হা বা না বলুক, হাই বেশি জয়যুক্ত হবে। কারণ এটা তো আমরা তো জুলাই সনদ হিসেবে মানুষের, সম্পূর্ণ বাংলাদেশের মানুষের একটা ধারণা যে সনদটা হয়েছে এটা ফেসিস্টের বিপক্ষে যে কথাগুলি আছে সেই হিসাবেই সনদগুলি হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে ওই 17 তারিখে ওইভাবেই। কাজেই এটার বিপক্ষে জনগণ থাকবে, অতএব আপনার হা ভোট বেশি হবে, এটি স্বাভাবিক আর কি। এবং এখানে আমরা তো সবাই চাই যে ফেসিবাদ যাতে পুনরুত্থান না হয়, আবার যাতে স্বৈরশাসন গড়ে না ওঠে এবং একটা ব্যালেন্স পার্লামেন্ট যাতে থাকে, তারপরে আপনার মানুষ যাতে রিয়েল গণতন্ত্রটা ফিরে পায়, সেগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যেগুলির সঙ্গে আমরা একমত হইনি, বা যেটুকু একমত হয়েছি সেটা ঠিক আছে, যেটুকু হয়নি সেটা আমরা একমত হয়নি, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। সেই হিসাবে আমরা এটা ধারণা করব যে 4টি প্যাকেজই করুক না কেন, সেটা নোট অফ ডিসেন্ট যদি সহ সবাই হাঁ দেয়, তাহলে এটা আলোচনা করে আবার পার্লামেন্টে সবাইকে নিয়ে আলোচনা করে কি কোনটা আইনি ভিত্তি দেওয়া যাবে সেটা আলোচনা করে করা যাবে। রহিদুল মিলাত, আপনারা আসলে কি মনে করছেন যে আসলে একেবারে তৃণমূল পর্যায়ে যারা এই গণভোটে অংশগ্রহণ করছেন তারা আসলে এই 4টি প্রশ্ন বুঝতে পারছেন, বা এই গণভোটে? আমার মনে হয় না সবাই বুঝতে পারছেন, মানে কিছু লোক তো অবশ্যই 10-20% বুঝবে, আর বেশিরভাগ লোক বুঝতে পারবে না। না বুঝেই ওরা একটা সেক্ষেত্রে তাহলে গণভোট কার্যকর হওয়ার সম্ভাবনা কতখানি? কার্যকর হবে এই কারণে, মানে আপনার তো ভোট দরকার হ্যাঁ বা না, মানে ওই বললাম যে মানুষের ধারণা যে জুলাই সনদ মানে হলো যে পতিত সরকার স্বৈর শাসককে নিবৃত করার জন্য কতগুলি মানে ধারা বর্ণনা করে একটা স্বাক্ষর করা হয়েছে সম্মিলিতভাবে। সেই স্বাক্ষরের পক্ষে থাকলে পরে আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে থাকলাম, এই জন্য আমরা হাঁ ভোটটা দিই। শুধু এইটুক মাথায় রেখে মানুষ হাঁ ভোটটা দিবে, এটা আমার ধারণা আর কি। এবং এর চেয়ে বেশি বিশ্লেষণে তারা যেতে পারবে না। যারা খুবই ধরেন 10% to 15% এরকম লোক হয়তো জানবেন, পড়বেন, তারা হা না দিবেন কিনা জানি না, কিন্তু ম্যাক্সিমামই হা দিবেন যারা জানে যে এটা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে একটা সনদ, গণঅভ্যুত্থানের সপক্ষে একটা সনদ, সেই সনদের পক্ষে হা ভোট দিতে হবে এবং এই হা ভোটটা পড়বে। বরঞ্চ হা ভোটটা যদি গণভোটটা যদি আগে হতো একটা রিস্ক থেকে যেত। আমি এটা আরেকদিন বলেছিলাম, একটা রিস্ক থাকতো কি যে গণভোট আপনি আগে দিলেন, এই যে আপনার আওয়ামী লীগের যে লোকগুলি আছে অন্তপক্ষে এখন তো 20% লোক আছে, তো তারা সবগুলো না ভোট দিত। তারপরে যেহেতু লোকজনের কোনো আকাঙ্ক্ষা ওরকম, মানে যারা বুঝে না তারা, এবং খামাখা আসা দিনটা কেন ব্যয় করবে ভোটের জন্য, কোনো প্রার্থী নাই, কিছু নাই, হ্যাঁ না দেওয়ার জন্য কেন যাব, এই জন্য ভোটটা কম পড়তো। হয়তো 10% আর 15% লোক আসতো, কিন্তু তাতে করে 30-35% ভোট যদি কাস্ট হতো, সে জায়গায় দেখা যেত না জয়যুক্ত হতো। না জয়যুক্ত হলে আমাদের যে আমাদের এই 15 মাসের 14 মাসের যে চিন্তা ভাবনা, বা এই আপনার ঐক্যমত কমিশনের যে 8 মাস ধরে যে আলোচনা, এই ভেস্তে যেত। সেখানেই প্রশ্ন, এটিও তো আজ এই যদি আসলে গণভোটে না জয়ী হয়, সেক্ষেত্রে আসলে কি ধরনের সংকট সামনে অপেক্ষা করছে, কি ধরনের সংকট সামনে অপেক্ষা করছে আমাদের জন্য? প্রথমত এই গণভোটটা নিয়ে তো প্রশ্ন উঠবে। বাংলাদেশের জয়টা গণভোট হয়েছে 3টা। চেয়ারম্যান সাহেব করেছেন 1977 একটা, তখন পার্লামেন্ট এই সংবিধান স্থগিত ছিল। এরশাদ সাহেব করেছেন 85-এ, সংবিধান স্থগিত ছিল। 91-এ বেগম খালেদা জিয়া করেছেন, তখন পার্লামেন্ট রানিং ছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসার জন্য পাবলিকের অপিনিয়ন নেওয়া হয়েছে। এখন আপনি গণভোটটা কোন ফরম্যাটের উপরে দিচ্ছেন? এক্সপ্লেনেশনটা অনেক পণ্ডিতরা তো অনেকভাবে দেয়, আবার অনেক পণ্ডিতরা বলছে এটা স্বাধীন মালিকের মতো লোক বলছে, এটা কোন ফরম্যাটে আপনারা দিচ্ছেন? উইথ রানিং সংবিধানের মধ্যে রেখে আপনারা কি ফরম্যাটে দিচ্ছেন? তো এখন সরকার সংবিধান অর্ধেক হাইব্রিড, অর্ধেক এনসিপি, অর্ধেক আমাদের ভাই বিএনপি, অর্ধেক জামাতের মধ্যে দিয়ে তারা চলছে। তা না হলে আন্দোলনও করছে, তা না হলে জোর করে একটা প্রতীক কেউ নিতে পারে? এনসিপি তো যা চাইছে জোর করে প্রতীক ঢুকাইয়া গেজেটের মধ্যে দিয়ে তারা প্রতীক নিয়ে গেছে। এখন যদি ইলেকশনে তাদের কাঙ্ক্ষিত ফলাফল যদি তারা না পায়, সেই ফলাফলকে তো তারা মানবে না।
আর এই ইসি তো নিরপেক্ষ না, আমরা জাতীয় পার্টি মনে করি। কেন না? ইসি তো আমাদের সাথে নিরপেক্ষতা করছে না, এই সরকার নিরপেক্ষ না, আমাদের সাথে নিরপেক্ষতা করছে না। আমাদেরকে হাত পা বেদাও একদম বেঁধে রেখেছে, বলছে তারপরে ওই নির্বাচনের সময় আসলে যাওয়ার জন্য একটা চেষ্টা করবে। তখন কিভাবে যাব? আমাদের হাত পা বাঁধান, আমরা নির্বাচনী কার্যক্রম পারছি না করতে, আমাদের যেখানে প্রোগ্রামে যাচ্ছি বাধা দেওয়া হচ্ছে, পুলিশও দিচ্ছে, ছোটো একটা দল দিচ্ছে, বিএনপি দিচ্ছে না, ওপেনলি এখনও বিএনপি আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে এই অবস্থা আপনি রেখে নির্বাচনে আসার আগে তখন বলবেন আসেন নির্বাচনে, কিসের জন্য গিয়ে কী করব? আমরা যদি না যাই, বৃহত্তর একটা গোষ্ঠী যাচ্ছে না, আগামী নির্বাচন আপনি অংশগ্রহণমূলক এবং এটা বেস্ট ইলেকশন বলছে, ইসি কীভাবে হবে? আওয়ামী লীগ সেই নির্বাচনে যাচ্ছে না, না গেলে সেই নির্বাচন প্রতিহত করার ব্যবস্থা করবে। প্রতিহত করার ব্যবস্থা তারা যখন যাবে বলেই তো দিয়েছে, তখন কি হবে? দেশে একটা অস্থিরতা তৈরি হবে, মারামারি হবে, বুটের দিন মারামারি হবে, ওরা বুট সেন্টারে আমাদেরকে বাধা দিবে মানুষকে যাওয়ার জন্য। খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি। সেটাতে একসাথে হলে এখনকার রাজনৈতিক দল যারা আছে সবাই একমত হয়, একটা রাস্তায় আসা অন্তর্বর্তীকালীন সরকারকে বলা উচিত যে নির্বাচনে যারা যাবে রাজনৈতিক দল, জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেন নাই, জাতীয় পার্টি প্রতীককে আপনি স্থগিত করেন নাই, তাহলে আমার রাজনীতিটা করতে দিচ্ছেন না কেন? আমাকে আমার আগামী দিনে ইলেকশনে প্রিপারেশন নেওয়ার জন্য সেই সুযোগ দিচ্ছেন না কেন? জাতীয় পার্টির নির্বাচনে আসলে সেই নির্বাচনের সমীকরণ পাল্টে যাবে, সেটিও কি এখনো জাতীয় পার্টি মনে করছে, নাকি আসলে জাতীয় পার্টি নির্বাচনে আসলে আবারও নতুন করে আরো এক ধরনের সংখ্যা বা আসলে সংঘাতেরও সৃষ্টি হতে পারে? আমি তো বলি একটা কথা, হিসাব দেখেন সিম্পল, বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, একটু ছোট করে উত্তরটা নিতে। 40 বছর পুরানো রাজনৈতিক দল লাঙ্গল, বাংলাদেশের প্রতীকের হিসাবে বুট যদি হয়, তো দানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, বুট সেন্টারে সাধারণ মানুষ যখন বুটে যায় ওই প্রতীকগুলোই একটু বেশি চিনে, সেখান থেকে একটাকে যখন সরিয়ে দিবেন মানুষ এমনিই কমে যাবে অটোমেটিকলি। বিরতি নিয়ে ফিরতে চাই দর্শক, জি25 পাতমিতিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 পাতমিতিত রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, নির্বাচন কমিশন গঠনের শুরুতে আসলে রাজনৈতিক দলগুলোর যে আস্থা এই ইসির উপরে ছিল, সেই অবস্থান বা সেই আস্থা এখন এসে আছে কিনা, বা নির্বাচন যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়, সেক্ষেত্রে সেই পর্যন্ত সেই আস্থা টিকে থাকবে বলে কি আপনারা মনে করেন? প্রথমত নির্বাচন কমিশনের উপর যে খুব যে আস্থা ছিল তা না, আমার সবাই পর্যবেক্ষণ করছিল যে নির্বাচন কমিশন কি কাজ করে। কারণ নির্বাচন কমিশন অতীতে এমন কিছু দেখায়নি যার কারণে আস্থা অর্জিত হবে, বরঞ্চ তার কাজের মধ্য দিয়ে আস্থাটা অর্জিত হবে, সেটা আমরা চেয়েছিলাম। আর এখন যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনি অন্যদেরকে প্রশ্ন করেছিলেন, আমাকে করেননি, যে গণভোটটার ব্যাপারটা কি হবে, প্রশ্নটা কেমন তার উপর কিন্তু উত্তরটা নির্ভর করে। যেমন যদি কেউ প্রশ্ন করে আপনি কি এখনও আগের মতো চুরি করেন, সেই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিলে কি হবে? যদি বলে হ্যাঁ, তাহলে তো চুরি কন্টিনিউ করে, আর যদি না, তার মানে আগে চুরি করতে এখন করে না। এখন গণভোটে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এখন একটার মধ্যে আছে আপনি কি জুলাই অভ্যুত্থান সমর্থন করেন কিনা, 2 নম্বর হচ্ছে উচ্চকক্ষ, 3 নম্বর নারী এবং অন্যান্য অধিকার। এখন কেউ যদি বলে আমি জুলাই অভ্যুত্থানকে সমর্থন করি কিন্তু পরেরগুলো সমর্থন করি না, তাহলে কি করবে সে? কিংবা দুটি হ্যাঁ দুটি না যদি হয়, সেক্ষেত্রে তাহলে কি করবে সে? তার মানে এমন একটা জায়গায় আপনাকে ফেলে দিলেন, আপনি যদি জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেন তাহলে যে জিনিসগুলোকে সমর্থন করেন না সেগুলোকেও আপনার সমর্থন করতে হচ্ছে। আর যদি আপনি যে বিষয়গুলোকে পছন্দ করেন সে বিষয়গুলোকে যদি আপনি ভোট দিতে চান, তাহলে আপনি ফুল প্যাকেজকে আবার ভোট দিতে হচ্ছে। এই যে একটা গণভোটের নামে গণবিড়ম্বনা, অথবা প্রত্যেকের নিজের সঙ্গে নিজের একটা সেলফ ডিসেপশন, মানে আত্মপ্রতারণা করার জায়গায় নিয়ে আসা হলো। এখন যদি কেউ নির্বাচিত হওয়ার পরে বলে আমার তো নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, আমি এটা মানতে বাধ্য নই, তখন তাকে ঠেকাবেন কীভাবে? আর গণভোটের যেহেতু কোনো আইনি বিধান নাই, গণভোট তো এই গণভোটটা 1991 সালের 142-এর 1-এর ক অনুযায়ী তো গণভোটের কথাটা ছিল, এবং এই গণভোটের হচ্ছে গণসম্মতি। তাও এটা অভিপ্রায় ছিল কার? রাষ্ট্রপতির অভিপ্রায় ছিল যে আমরা পার্লামেন্টে যে বিষয়গুলো পাশ করে নিলাম সে ব্যাপারে একটা জনগণের সম্মতি আমরা নিতে চাই। তারপরে দেখুন সবাই মিলে আমরা গণভোট করেও 1991 সালের 27শে সেপ্টেম্বরে সেই গণভোটে 35% ভোট পড়েছিল, 65% ভোট দিতে যায়নি। এবার যেহেতু নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, ফলে এখন যদি কেউ যদি বলে যে আচ্ছা গণভোটে যদি না ভোট পড়ে তাহলে কি ক্ষতি হবে দেশের? কিচ্ছু হবে না, কারণ এর তো কোনো আইনি ভিত্তি নাই। তাহলে গণভোটে যদি না ভোট পাস করে তাও কিচ্ছু হবে না। যদি আবার পার্লামেন্টারি ইলেকশন যারা পাস করেন, কারণ পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়নের সংস্থা, তারা ওখানে আইন প্রণয়ন করবেন,
ফলে তাদের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এই গণভোটকে কেন্দ্র করে আসলে দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপি এই টানাপোড়েন থেকে বোধহয় নিজেকে মুক্ত করে নিয়েছে, কারণ বিএনপি চিন্তা করে দেখেছে যে তারা তো যেহেতু অনেকগুলো পিছনে নোট অফ ডিসেন্ট আছে, তো কি হবে এতে। ফলে এই গণভোটের গণবিড়ম্বনার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য আমরা কিন্তু বাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে ভোটটা অতীতের সবসময় হয়েছিল এর পরে, এখন আমরা আগেই কেন গণভোটের কথাটা বলছি, এটা ছিল একটা জেদের বশবর্তী হয়ে কাজ করা, অথবা আমি যে কথাটা বলছি সেটাই করতে হবে। যেমন ধরুন একটু ছোট্ট বলে শেষ করি, গায়ের জোর দ্বারা পরিচালিত সিদ্ধান্ত, এই জায়গায় আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। কীরকম? সনদে স্বাক্ষর হওয়ার পরেও দুটো বিষয় যুক্ত হয়েছে। আমরা তো আমরা সনদে স্বাক্ষর করি নাই, কিন্তু পরে আমরা দেখলাম যে যারা স্বাক্ষর করেছেন তারাও নিজেদেরকে খুব প্রতারিত মনে করলেন, কারণ স্বাক্ষর হওয়ার পরে বিষয় যুক্ত হয়েছে। আর একটা বিষয় ছিল, শেষ করি, সেটা হলো যে ওই আমাদের সনদ, সেইটার বাস্তবায়নটা কি হবে। আগে বলা হয়েছিল সনদ বাস্তবায়নের দায়িত্ব নেবেন পরবর্তী সরকার, এটিও তো আজ গণভোট কি তাহলে আসলে গায়ের জোরেই করা হচ্ছে কিনা, এবং গণভোটে আসলে জামায়াত বলেছে তারা হ্যাঁ বলবে এবং তারা চেষ্টা করবে জনগণকেও গণভোটে হ্যাঁ বলবার জন্য উদ্বুদ্ধ করতে। তাহলে আসলে আবার নতুন করে এক ধরনের গণভোটকে ঘিরে নির্বাচনের আগে শঙ্কা তৈরি হচ্ছে, নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা শুধুমাত্র এই গণভোটকে কেন্দ্র করে। এই গণভোট করে একটা গোষ্ঠী পার্লামেন্টের পাওয়ারকে, সার্বভৌম যে ক্ষমতাকে খর্ব করার একটা ষড়যন্ত্রে লিপ্ত। পার্লামেন্ট ইজ দি সুপ্রিম ল অফ ল্যান্ড। আপনার পার্লামেন্টের সার্বভৌমত্বের খর্ব করার জন্য গণভোটের যে কিছু কিছু দ্বারা ঢুকিয়ে দিয়ে এটাই করতে চাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। কারণ হলো বাংলাদেশের মানুষ ভোট দিয়ে পার্লামেন্ট মেম্বারদেরকে পার্লামেন্টে পাঠায়, তখন ওখানে আইনটা পাশ করা হয়, সেই আইন দিয়েই দেশটা চালানো হয়। আপনি সেটারে যদি বাইপাস করে অন্য ফর্মুলায় করতে চান, তাহলে হয় কি, এর মানে হলো ৭১কে আপনি বাদ দিতে যাচ্ছেন, ৭২-এর সংবিধান শব্দটা বলাতে হবে না। এই সংবিধান দিয়ে মেজর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন, এই সংবিধান দিয়ে বেগম খালেদা জিয়া চালিয়েছেন, হুসেন মোহাম্মদ এরশাদ চালিয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চালিয়েছেন, হাসিনা চালিয়েছেন। এই সংবিধানের অনেক কিছু খারাপ হতে পারে, আপনি সেটা বাদ দিতে পারেন, আবার সেটা সংযোজন করতে পারেন। 17 টাইমস অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনি আরও 5টা করেন, অসুবিধা নেই। এই সংবিধানটাকে পুরো চিরে ফেলে দিবেন, সেই মনোভাব নিয়ে যখন করবেন, এদেশের মানুষ আমার মনে হয় না সেটা অ্যাকসেপ্ট করবে। যতই হোক না কেন, আমাদের সব কিছুর পরে মুক্তিযুদ্ধকে আমরা বাদ দিয়ে আমাদের এই দেশের কোনো কিছু তো আমরা কারো ব্যক্তি হিসাবে মুক্তিযুদ্ধ বলা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের ব্যক্তিগত সম্পদটা করতে চাইছিল, এদেশের মানুষেরা মেনে নেয় নাই। এই মুক্তিযুদ্ধ কারো একান না, সব রাজনৈতিক দলে। এই দেশটা কারো একা না, এই দেশের একা দাবিদার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাসদ, কেউ একা করতে পারে না। এই দেশটা সকলের, আপনার আমার অধিকার, সমান অধিকার। এখানে সেই জায়গায় যে গণভোটটা নিয়ে আগামী দিনে, আমি আজকে আপনার অন রেকর্ড বলে যাচ্ছি, এই গণভোট নিয়ে বাংলাদেশে আগামী দিন দেখবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা যাবে এই ঘটনা নিয়ে। পার্লামেন্টে হবে, যে সরকার ক্ষমতা যারা আসবে তারা হিসাব নিকাশ করে করবে কোন জিনিসটা পার্লামেন্টে আমরা রেটিফাই করতে পারবো, কোন জিনিসটা। যে সরকার ক্ষমতা আসবে তাহলে কি বলা যাচ্ছে যে তারা আসলে তাদের মতন করে আবার সবকিছু পরিবর্তন না, তাদের মতো না, তারা আলোচনা করবে, বিরোধী পক্ষের সাথে আলোচনা করবে, পাবলিক ম্যান্ডেট নিয়ে আলোচনা করবে, পাবলিক ইন্টারেস্ট নিয়ে আলোচনা করবে। আবার আমি সেটা মনে করি না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাদের ইচ্ছায় তাদের ব্যক্তিগত এবং দলের কারণে কোনো জিনিস করা, সেটা ঠিক হবে না। 1 বছর, 10 বছর, 15 বছর পরেও কিন্তু তার জন্য পরীক্ষা দিতে হবে। আপনি দেশের জন্য যদি করে যান, মানুষ আপনাকে সেই আইন রাখবে, মানুষ সম্মান করবে, মানুষ আপনাদের পক্ষে থাকবে। ইতিমধ্যে গণভোটের ইস্যুটি নিয়ে আসলে জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং জামায়াতের নেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা গণভোটে হ্যাঁ বলবেন এবং তারা আসলে সাধারণ জনগণকে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করবে। বিএনপি গণভোটের বিপক্ষে তো আমরা নই, বিএনপি কোনো সময় গণভোটের বিপক্ষে ছিল না। মানে গণভোটে যেভাবে মানে জুলাই সনদটা যেভাবে স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরের যেটা ওনারাও করেছিলেন, মানে রতন ভাইও ছিলেন, তো সেই স্বাক্ষরের পরে আরও কিছু জিনিস সংযুক্ত করা হয়েছে, সেটা ঠিক না আর কি। আবার এখন যে প্যাকেজটা করা হয়েছে, প্যাকেজের কথা তো শুনলেন, সেটা আর বর্ণনা করা দরকার নাই। তাতে করে আমার মনে হয় গণভোটের বিপক্ষে আমরা নই, কারণ আমরা তো এটার যেটাতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে উনি যেটা বললেন আর কি, সেগুলি নিয়ে আলোচনা হতে পারে পার্লামেন্টে। যদি আমরা সব মানে সংখ্যাগরিষ্ঠতা পাই, আমার মনে হয় এগুলি রিজলভ হয়ে যাবে। কারণ আমাদের মনোভাবটা হলো যে আমরা সবাইকে নিয়ে
বাংলাদেশটা পুনর্গঠন করতে চাই। এবং এই কিছু কিছু ইস্যু নিয়ে আসলে নির্বাচনকালীন সময়ে কিংবা নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা এটিও তাজ কিংবা রাজিকুজ্জামান রতন করছিলেন, সেই শঙ্কাগুলো কি আসলে ছোট ছোট করে এখনো আমরা দেখতে পাচ্ছি কিনা? আপনি জানেন আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটি ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। এটা হবে, এটা কালকেও হবে, পরশুদিনও হবে, তারপরে টুকটাক করে তো হবে। দলটা তো আছে, কিছু লোকজন এটা ককটেল ফোটাবে, ইয়ে করবে, সে করবে। তবে কালকের যে আপনার রায় হবে সেটা তো অনেক বিশ্লেষণ করে, অনেক সাক্ষী নিয়ে তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা করছে, তাই না? তো সেই আইনগত অবস্থায় যেটা হবে সেটাই হবে। মানুষের, আমার বিশ্বাস যে কালকের যে রায়টা হবে সেটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে হয়তোবা, কারণ তারা যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেভাবে সাক্ষী শুভোৎসব রয়েছে, প্রমাণাদিও রয়েছে, সেভাবে আইনগত অবস্থায় যেটা হওয়া দরকার সেটাই হবে। তবে আমি মনে করি বর্তমান সরকারের ইলেকশনের ব্যাপারে যেটা বলি আর কি, তাদের আচরণ হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের আদলে, যাতে করে যেটা বললেন আর কি, যে ইসি যাতে কারো পক্ষে না নেয় এবং সরকার যাতে কারো পক্ষ না নেয়, ইসি যাতে একেবারে আপনার স্ট্রং হয়ে প্রয়োজনে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে বেশি সজাগ থেকে আপনার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে আপনার এমনভাবে কঠোর হস্তে এটাকে সুষ্ঠু করার জন্য ব্যবস্থা যাতে নেয় ইসি, যাতে করে এটা নিয়ে আসলে এই যে বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিংবা ভেদাভেদ তৈরি হচ্ছে, সেখানে অদৃশ্য শক্তি যে আসলে তাদের এই কাজে লাগাবে না সেটি নিশ্চয়তা কোথায়? এবার এই শক্তি মোকাবেলার সক্ষমতা ইসির আছে কিনা? এটার নিশ্চয়তা নাই, কারণ আপনার যদি যারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশের ভালো চাই, তাদের মধ্যে যদি দুইটা তিনটা ফ্র্যাকশন হয়ে যদি তারা এটাকে নষ্ট করতে চায়, এই শক্তিকে আপনি নষ্ট করতে আপনাকে মোকাবেলা করতে পারবেন না। এবং মোকাবেলা করতে হলে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে অন্য অন্য আইন দিয়ে, এবং সেগুলি হয়তো নেক্সট পার্লামেন্টে এসেই করতে হবে। তার মানে কি এই ইসি কিংবা এই অন্তর্বর্তী সরকারের সেই সক্ষমতা নেই? অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রুল থাকবে না। যখন আপনার ইসি আপনার শিডিউল ঘোষণা করবে তখন কিন্তু তাদের রুটিন ওয়ার্ক ছাড়া কিছুই থাকবে না। আর ইসি তাদের কথা শুনতে বাধ্য নন, বরঞ্চ ইসির পরামর্শে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। এটি হলো মানে আইন, এবং সেই আইনে যদি ইসি যদি শক্ত থাকে, আমি মনে করি ইসির এতদিনের যে অবস্থা যে দেখে এই ইসি মানে আমার মনে হয় না যে কোনো ধরনের রিস্কে যাবেন তারা। কারণ একটা দেখেন, একটা ইসির গলায় কিন্তু জুতাও ঝুলেছে। কাজে এগুলি সব মনে রেখে আমার মনে হয় না এবার কোনো পক্ষপাতিত্ব হবে, এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিতে চেয়েছে, আমরা এটি প্রত্যাশা করি। সেই ইতিহাস বাংলাদেশের ফিরে না আসুক। মুর্শিদুজ্জামান মিল্লাত, এটিও তাজ এবং রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি পেচ ইস্পাত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।